সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম যেই কাজটা হয় সেটা হলো বিছানা পরিষ্কার করে উঠিয়ে ঝাড়ু দিয়ে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে সোজা চলে যাওয়া রান্নাঘর ঝাড়ু টাড়ু মেরে তারপরে সকালের খাবার বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে শুরু হবে বাকি আমার আদার্স যত ঘরের কাজ আছে সেগুলো। তো দেখো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, এখন আমি ঘরের কাজ শুরু করব। যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল আর মানে বিশেষ ছিল হচ্ছে গুরু পূর্ণিমা, সেই কারণে ঘরটা মোছামুছি এমনিতেও প্রত্যেক বৃহস্পতিবারেই আমি ঘর মুছি। তো দেখো এই ডান্ডিটি দিয়ে ঘর মুছতে আমার ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে একটাই মানে খাটের তলায় টলায় মোছা যায় এই ডান্ডিটি দিয়ে, সেই কারণে কিন্তু আমি এটা দিয়ে ঘর মুছি। তো দেখো ফটাফট ঘরটা মুছে নিলাম। এবার স্নান টান করে আমি এই যে ঠাকুর ঘরে বাসনপত্র সেগুলো ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পূজা দেওয়া শুরু করে দেবো। যেহেতু পূর্ণিমা লেগে গেছে 8:30 না কততে যাই হোক 8:30 পরে লেগে গেছে, তো এখন স্নান করে পুজো দিয়ে নেব। তো সেই কারণে আগে বাসনগুলো ধুয়ে নেই পরিষ্কার করে। তো বাসন যতটুকু লাগবে অতটুকু ইউজ করি, ঘরে আরও আছে বাসন সেগুলো বের করি না, যখন প্রয়োজন পড়ে সেই মতো করে অল্প অল্প করে বের করি। তো দেখো বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি ঠাকুর ঘরে এসে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হলো আতপ চাল ভিজিয়ে নেবো, কারণ এই চালটা ভিজতে তো অনেকটা সময় লাগে। আর এদিকে আমার শ্বশুরমশাই দেখো বাজার থেকে ফল, সাবু, চিনি, দুধ এগুলো নিয়ে এসছে, এগুলো দিয়ে একটু অল্প করে দিব পুজো, সামান্য যেভাবে আর কি প্রত্যেক বৃহস্পতিবারে দেই সেইভাবেই দিব। তো আমি এখন একটু ফলটা কেটে নেব। তো আমি পুজো দেখে অনেকেই বলো না যে এভাবে কেন দিয়েছো, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা জাতির আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা আলাদা সব কিছুই কিন্তু আলাদা। যেমন ধরো আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে কিন্তু নিয়ম অনেকটাই পার্থক্য, মানে পুরোটাই আলাদা। আর সেই কারণে কিন্তু প্রথম বিয়ের পরে আমার এত অসুবিধা হতো, 2-3 বছর পর্যন্ত তো আমি মানে কিভাবে পুজো কীরকম নিয়ম আমি করতেই পারতাম না, সব কিছুই কিন্তু দেখিয়ে দিত, তারপরে মানে শিখতাম। তো শ্বশুরবাড়িতে এসে কিন্তু বেশিরভাগ মেয়েরা সব কিছু শিখে, তবে নিয়ম কানুনটা যদি একটু মানে এক কাস্টের হয় তাহলে অনেকটাই জানা থাকে, সুবিধা হয়। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটাও বিপরীত ছিল, মানে কোনো মানে ভাষাও আলাদা, নিয়ম কানুন আলাদা, সেই কারণে এত অসুবিধা হয়েছে বলার মতো না। শাশুড়িরা তো শিখিয়ে দেয় ঠিকই, কিন্তু একটা কাজে 10টা কথা শুনিয়ে তারপরে তোমরা তো সবাই সেটা জানো। তো সেভাবেই দেখো শিখে গেছি। এখন কিন্তু আমার শাশুড়ি নেই, আমি একাই যেভাবেই পারি সেভাবেই কিন্তু করছি নিয়মটা। আর আমার মনে হয় কি বলো তো, মন থেকে যে এরকমই করো না কেন, মানে মন থেকে যদি নিয়ম করা হয় সেটা কিন্তু ভগবানের কাছে অবশ্যই পৌঁছাবে। সেটা নিয়ম যে কোনো কাজটারই হোক না কেন, ভগবান তো একটাই, আর তাকে মানে ডাকার নিয়মটাও একটাই, সেটা হলো মন থেকে। তো আমি সেটাই বিশ্বাস করি। তো সেভাবে দেখো আমি এখানে একটু সাবু মানে বেছে নিয়ে ভিজিয়ে নিলাম, আর সাবুর মধ্যে অনেক সময় অনেকটা নোংরা থাকে। তো দেখো ফলগুলো দিয়ে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে এখানে দুধ, চিনি সব দিয়ে দেবো। তো আমার যেহেতু হাতটা ভেজা ছিল, চিনিটা হাতে লেগে যাবে, সেই কারণে একটু পেপার দিয়ে তারপর চিনিটা দিয়ে নিলাম। তো এই রেডি করা হচ্ছে, রেডি করে পুজো টুজো দিয়ে তারপরে আবার তো বাকি আমাদের রান্নাঘরের কাজ আছে আমাদের বউ মানুষের। তো আমার শাশুড়ি যেভাবে করেছে আমিও সেভাবেই করার চেষ্টা করি। তো এখন যেহেতু উনি নেই, তো আমার নিজের মনের মতো করেই পুজো দেওয়া। সংসারে যত কাজই করো না কেন পুজো দিলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি আসে। যেদিন তুমি পুজো দিতে পারবে না, দেখবে অসুবিধা থাকবে, সেদিন কিন্তু সারাদিন মনটা যেন কেমন কেমন লাগে, যে কী যেন একটা কাজ বাদ পড়ে গেছে। তো পুজো দেওয়া হচ্ছে একটা মনের শান্তি, একটা ভালো লাগার জায়গা। ঠাকুর ঘরটা হচ্ছে একটা শান্তির, মানে এখানে আসলে একটু টাইমের জন্য মনে হয় যেন সংসারে সব চিন্তা জ্বালা সব মানে শেষ হয়ে যায়, ভগবানের কাছে মানে সব কিছু দিয়ে দিই, তখন মনটা আলাদাই শান্তি লাগে। আর ঠাকুর ঘরে আসলে মনে হয় এখানেই বসে থাকি, আর সংসারের কোনো কাজে যেতে ইচ্ছে করে না। তো সে যাই হোক, এখন এই যে মা লক্ষ্মীকে পুজো দিয়ে নেবো, ঘট বসিয়ে নিলাম। তো তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি সবার আলাদা আলাদা নিয়ম আছে, তবে লাল ফুল দিতে হয়, কিন্তু আমার লাল ফুল মানে এখানে এত ফুলের অভাব মানে বলার বাইরে। আমি সেই কারণে ভোরে উঠে অল্প একটু ফুল তুলে নিয়েছিলাম, না হলে তো ফুল পাওয়াই যাবে না, 6টার পরে উঠলেই আর ফুল পাওয়া যাবে না। সেই কারণে 5:30টায় উঠে আমি আগে ফার্স্ট আমি ফুলটা তুলে নিয়েছিলাম। তো অল্প ফুলই পেয়েছি, এখানে ফুল গাছ নেই, বাড়িতে ফুল গাছ লাগানো হয়েছে কিন্তু এখনও ফুল ধরেনি, যেহেতু আমাদের নতুন বাড়ি করা হয়েছে। তো বাড়িতে ফুল গাছ অল্প লাগিয়েছি। তো দেখো এখানে আমার রাধাকৃষ্ণকে পূজা দেওয়া হয়ে গেছে, এখন একটু আরতি করছি। এই যে আমার ভোলে বাবা, একেও একটু আরতি করে নিলাম। তারপরে এই যে মানে মা লক্ষ্মীকে আরতি করে নিলাম। তো মনটা ভীষণ মানে ভালো লাগছে, যেহেতু আমার পুজো দেওয়া হয়ে গেলো। তারপরে এই যে ধূপধুনা দিয়ে নিচ্ছি। বাড়িতে যতই ধূপকাঠি ধরাও না কেন, ধূপধুনার গন্ধ কিন্তু মানে ঘরে ছড়িয়ে দিলে একটা আলাদাই শান্তি, মানে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ধূপের গন্ধটা, জানি না কার কেমন লাগে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু লক্ষ্মী পাঁচিলে পরে নিচ্ছি। আমি প্রত্যেক বৃহস্পতিবারেই পড়ার চেষ্টা করি, যেদিন হয়তো বেশি তাড়াহুড়ো থাকে, হয়তো কোথাও যাওয়ার থেকে বা কোনো কাজ থেকে হয়তো হঠাৎ পড়া হয় না, তার মানে চেষ্টা করি পড়ার আর কি। তো দেখো তারপরে আমার কাজ শেষ, পুজো দেওয়া তখন বাজে 11টা, আমি চলে এলাম রান্নাঘরে। আর এই যে নিরামিষ যেহেতু খাবো আজকে, বৃহস্পতিবার পূর্ণিমা, তো
মুগ ডাল খেতে খেতে আর ভালো লাগে না, তো ভাবলাম এই ডালগুলো ঘরে পড়েই আছে, খাওয়া হচ্ছে না অনেক দিন থেকে, তো এটাই বানিয়ে নেব। তো এটা একটু হালকা ভেজে নিলাম, যেহেতু কাঁচা ছিল, তো একটু ভেজে নিয়ে তারপর এটা প্রেশার কুকারে 2টা সিটি মেরে নেব। তো এখানে দেখো আমাদের গাছের কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লাউ। লাউটা একটু বড় বড় করে কেটেছি, কারণ প্রেশার কুকারে সিটি মারবে, ছোটো ছোটো করে কাটলে একদম ডাল হয়ে যাবে। তো এখানে ডালটা হতে থাক, তারপরে আমি এখানে একটু অল্প মুড়ি আর চানা খেয়ে নিব। তো অল্প একটু ফল প্রসাদ খেয়েছিলাম, তো তারপরে দেখো এই যে মুড়ি আর চানাটা একটু খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে আবার রান্নার কাজে ঢুকে যাব। তারপরে দেখো ডালটা হয়ে গেছে সিটি মারা। তো দেখো কেমন দেখতে একটু কালো কালো হয়েছে, সেটার জন্য কেমন যেন একটু লাগছিলো, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিলো, মাসকলাইয়ের ডালের মধ্যে মানে লাগছিলো। তো তারপরে দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে। তারপরে এর সাথে করে নেব হচ্ছে একটু পালং শাক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এতক্ষণ থেকে আমার বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও, আমিও চেষ্টা করব সবার পাশে থাকার, ভালোবাসা দেওয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক আবারও ধন্যবাদ। তো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের সুন্দর মন থেকে একটা সুন্দর কমেন্ট করে দিও।